আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সংক্রমণ রোধে স্থানীয়ভাবে লকডাউন দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। মন্ত্রিপরিষদ বৈঠকে টিকা উৎপাদন বিষয়ে আলোচনা। করোনায় আরও 54 মৃত্যু, শনাক্ত ফের 3000 ছাড়ালো। আগামী সপ্তাহ থেকে ফাইজার ও সিনোফার্মের টিকা। মামলা করতে জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক, ভুয়াবাদীদের বিষয়ে তদন্তে হাইকোর্টের নির্দেশ। কুষ্টিয়ায় 3 খুনের মামলায় এএসআই সৌমেনের স্বীকারোক্তি, নিহতদের দাফন। পুঁজিবাজার তহবিল গঠনের প্রক্রিয়া চূড়ান্ত, জবাবদিহিতা নিশ্চিতের পরামর্শ বিশেষজ্ঞদের। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 11টার একুশে সংবাদে। আপনাদের সাথে আছে আমি রিয়াজ হাফিজ। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushe24 অনলাইনে। মেগা স্পাইডার সিলিং ফ্যান, মেগা বাতাসে শান্তির পরশ। সংবাদ আরও থাকছে। 2025 সালের মধ্যে আউটসোর্সিং থেকে $5 বিলিয়ন আয়ের পরিকল্পনা, দূতাবাসগুলোকে কাজে লাগানোর তাগিদ। করোনা সংক্রমণ বাড়লে স্থানীয়ভাবে লকডাউন দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংসদ ভবনে মন্ত্রিসভার বৈঠক শেষে এই কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। এছাড়া করোনা টিকা দেশে উৎপাদনের বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে। জাতীয় সংসদে সংসদ নেতার কক্ষে মন্ত্রিসভার বৈঠকে 2021-22 অর্থবছরের প্রস্তাবিত বাজেট এবং চলমান করোনা পরিস্থিতি ও করণীয় নিয়ে দিক নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে মন্ত্রিপরিষদ সচিব জানান, দেশের বিভিন্ন স্থানে করোনা সংক্রমণ বাড়ছে। যেসব এলাকায় সংক্রমণ বৃদ্ধি পাবে সেখানে লকডাউনের বিষয়ে স্থানীয় প্রশাসনকে ক্ষমতা দেয়া আছে। পাবলিক রিপ্রেজেন্টেটিভ যারা আছেন, লোকাল গভর্নমেন্ট, সবাইকে কিন্তু আমরা বা আর্ম ফোর্সেস বা ল এনফোর্সিং এজেন্সি, যে তারা স্থানীয়ভাবে বসে আপনার যদি মনে করেন কোনো এলাকাতে বেশি হচ্ছে সেখানে এনফোর্স করা, ট্রিটমেন্ট বেশি দেওয়া, প্লাস লকডাউন যেটা তারা কমফোর্টেবল ফিল করবে তারা সেভাবে। কারণ পুরো দেশ এইভাবে আর এখন তো সব জায়গায় ওইভাবে একভাবে আপনি স্প্রেড করতেছে না। সংক্রমণ বিবেচনায় ব্যবস্থা নিতে বিশেষ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। এছাড়া করোনা টিকা দেশে উৎপাদনের বিষয়েও আলোচনা হয় বৈঠকে। উৎপাদনটা তো আমাদের প্রধানমন্ত্রীও যেরকম বলছেন, আমরাও চেষ্টা করতেছি। আমাদের বিভিন্ন যেসব ফার্মাসিউটিক্যালস আছে কার কতটুকু ক্যাপাসিটি সেটা আমরা আলোচনাও করছি, এবং বাইরের থেকে আমাদের একাধিক জায়গার থেকে আমরা পাচ্ছি যে তারা যদি এখানে আমরা উৎপাদন করতে পারি, দে আর উইলিং। মন্ত্রিপরিষদের বৈঠকে সংসদীয় নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ আইন 2021-এর খসড়ার নীতিগত অনুমোদন ও অটোমোবাইল শিল্প উন্নয়ন নীতিমালার খসড়া অনুমোদন দেওয়া হয়। এছাড়া ওআইসির নারী উন্নয়ন সংস্থার সদস্যপদ গ্রহণ প্রস্তাবও অনুমোদন হয়। সাইদুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা। ফাইজার ও সিনোফার্মের টিকা প্রদান আগামী সপ্তাহে শুরু হবে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশিদ আলম। যারা আগে নিবন্ধন করেছেন তারা এই টিকা পাবেন। SMS এর মাধ্যমে টিকা দেওয়ার তারিখ জানানো হবে। এদিকে কোভিড-19-এ 24 ঘন্টায় 54 জনের মৃত্যু হয়েছে, শনাক্ত 3050। দৈনিক সংক্রমণ হার বেড়ে হয়েছে 14.80%। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। রাজধানীর মহাখালীতে সংক্রামক ব্যাধি হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশিদ আলম। পরে সাংবাদিকদের বলেন, আগামী সপ্তাহ থেকে ফাইজার ও সিনোফার্মের টিকা কার্যক্রম শুরু হবে। নতুন কাউকে দেওয়ার প্ল্যান করছি না আমরা। যারা আগে থেকে রেজিস্ট্রেশন করে অপেক্ষমান আছেন তাদেরকে বিভিন্ন হাসপাতালে ডিস্ট্রিবিউট করে দিয়ে দেব। পর্যাপ্ত টিকা পাওয়ার পর নতুন করে নিবন্ধন শুরু হবে, আর মেডিকেল শিক্ষার্থীরা সুরক্ষা অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে পারবে জানান হেলথ ডিজি। আইসিটি একটা ব্যবস্থা করবে, স্পেশাল ব্যবস্থা, যে কিভাবে মেডিকেল স্টুডেন্টদেরকে আমাদের এই যে জাতীয় যে সুরক্ষা সিস্টেম সেটার মধ্যে কি করে তাদেরকে রেজিস্ট্রেশন করাবে, সেটা ওনারা কাজ করছেন। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তি বলছে, করোনায় 24 ঘন্টায় 54 জনের মৃত্যু হয়েছে।
এই নিয়ে মোট মৃত্যু ১৩,১৭২। ৫১২টি ল্যাবে ২০,৬০২টি নমুনা পরীক্ষায় শনাক্ত ৩,০৫০। মোট শনাক্ত ৮,২৯,৯৭২। নতুন সুস্থ হয়েছে ২,৫৬৪ জন। পরীক্ষা বিপরীতে দৈনিক সংক্রমণ হার বেড়ে হয়েছে ১৪.৮০%। মৃত্যুহার ১.৫৯ ও সুস্থতা ৯২.৬৩%। ২৪ ঘন্টায় সবচেয়ে বেশি মৃত্যু চট্টগ্রাম বিভাগে ১৪ জন, ঢাকা ও রাজশাহী বিভাগে ১৩ জন করে মারা গেছেন। স্মৃতিমণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। এদিকে সীমান্তের জেলাগুলোতে থামছে না করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি। ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেলে ১২, নাটোরে ২, খুলনায় ২, সাতক্ষীরায় ৪, যশোরে ৩ ও ঠাকুরগাঁওয়ে ২ জনের মৃত্যু হয়েছে। রাজশাহী মহানগরী, সাতক্ষীরা, খুলনা ও দিনাজপুর সহ বিভিন্ন স্থানে চলছে সর্বাত্মক লকডাউন। প্রতিনিধিদের সহায়তায় মাসুম আলিসার রিপোর্ট। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘন্টায় ১২ জনের মৃত্যু হয়েছে। করোনার নতুন হটস্পট রাজশাহীতে কমেছে সংক্রমণ। আগের দিনের চেয়ে ১২.৪৯% কমে শনাক্তের হার ৪১.১৮%। মহানগরীতে ৭ দিনের সর্বাত্মক লকডাউনের চতুর্থ দিন চলছে। লকডাউন একটা কার্যকর উপায়। সারা বিশ্বে লকডাউন আপনারা দেখেছেন মানে একটা কার্যকরতার প্রমাণিত। আমাদের সেকেন্ড ওয়েভের সময় যখন আমরা খুব একটা পরিস্থিতি খারাপ অবস্থায় ছিল, তখন সেকেন্ড টাইম খুব স্ট্রিক্ট লকডাউন দিয়ে আমরা ভালো রেজাল্ট পেয়েছি। ঠাকুরগাঁয়ে নতুন আক্রান্ত ৪২ জন, চিকিৎসাধীন অবস্থায় ২ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের হার ৩৩.৮৭%। খুলনায় করোনা ডেডিকেটেড হাসপাতালে মারা গেছে ২ জন, সংক্রমণের হার ৩৯%। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ও সদর হাসপাতালের করোনা ওয়ার্ডে ৪ জনের মৃত্যু হয়েছে, শনাক্তের হার ৪৭.৪১%। নাটোরে করোনায় মারা গেছে ২ জন, সংক্রমণের হার ৪১%, যা গত দিনের চেয়ে ৭.৮৩% বেশি। যশোরে করোনা শনাক্তের হার ৩৯%, করোনা ওয়ার্ডে মারা গেছে ৩ জন। দিনাজপুরে করোনায় মারা গেছে ১ জন, আক্রান্তের হার ৩৮.০৪%। সদর উপজেলায় আগামীকাল থেকে ১ সপ্তাহের কঠোর লকডাউন। শেরপুরে কঠোর বিধিনিষেধের পঞ্চম দিনে শনাক্তের হার ১৮.৬০%। নড়াইল পৌরসভার ৩টি এলাকা সহ গোবরা ও লোহাগড়া বাজার এলাকায় লকডাউন চলবে ১৯ জুন পর্যন্ত। সংক্রমণের হার ৫০.৭৪%। মাগুরা শহরের পৌর এলাকা ও মোহাম্মদপুর উপজেলায় আজ থেকে শুরু হয়েছে লকডাউন। চুয়াডাঙ্গায় শনাক্তের হার ৬৬.০৭%। দামুড়হুদার সীমান্তবর্তী ১৬ গ্রামে চলছে লকডাউন। ডুগডুগি ও নাটুদহ পশুহাট বন্ধ ঘোষণা। চাঁপাইনবাবগঞ্জে সংক্রমণ কমে দাঁড়িয়েছে ৯.৪৩%। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। থানায় বা আদালতে মামলা করার ক্ষেত্রে অভিযোগকারীর এনআইডি কার্ড জমা দেওয়া বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের বেঞ্চ এই আদেশ দেন। ৪৯টি ভুয়া মামলার আসামি ইকরামুল আহসান কাঞ্চনের করা রিটের প্রেক্ষিতে এই আদেশ দেন হাইকোর্ট। বিস্তারিত শাকের আরজু রিপোর্টে। ৪ বছরের বেশি কারাবাস কাঞ্চনের। মাথার ওপর ধর্ষণ, নারী নির্যাতন, ডাকাতি সহ ৪৯টি মামলা। তবে একটি মামলারও বাদী খুঁজে পাওয়া যায়নি। বাদী খুঁজতে তাই উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন রাজধানীর শান্তিবাগের বাসিন্দা একরামুল আহসান কাঞ্চন। খুব দুর্বিষহ জীবনযাপন করছে। আমার বাচ্চাগুলো সব স্কুল গোয়িং বাচ্চা। ভয় অস্থিরতা করে বলছে, খবরদার মুখ খুলবি তো তোকে, তোর বউ বাচ্চা, তোর ছেলে মেয়ে সব তোকে মেরে ফেলবো। এভাবে অনেকবার হুমকি দিয়েছে। আমি অনেক খুশি, আজকে অনেক খুশি। হয়তো আমার এই দুর্বিষহ জীবনে অবসান হতে পারে আদালতের এই রায়। শুনানি শেষে আদেশে আদালত বলেন, জাতীয় পরিচয়পত্র যাচাই বাছাই করে মামলা নেওয়া হলে এ ধরনের ভোগান্তি কমবে। মামলা দায়ের করতে হয় থানায় অথবা কোর্টে, তাহলে জাতীয় পরিচয়পত্র থাকতে হবে এবং জাতীয় পরিচয়পত্রের আইডি নাম্বার যাচাই বাছাই করেই তখনই মামলা নিবে। একই সাথে সিআইডিকে তদন্ত করে এ বিষয়ে প্রতিবেদন দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। ৬০ দিনের মধ্যে একটা অন্তর্বর্তীকালীন রিপোর্ট দেবে যে এই আসলে মামলাগুলো কারা করতেছে, এটা সিন্ডিকেট, এবং এই সিন্ডিকেটে দেখা গেছে যে একই মহিলা 3টে জায়গায় মামলা করেছে। ঢাকা করেছে, সাতক্ষীরা করেছে, আবার ব্রাহ্মণবাড়িয়া করেছে। এদিকে ৪৯টি মামলার মধ্যে ৩৬টি থেকে অব্যাহতি পেয়েছেন আসামি কাঞ্চন। বিচারাধীন রয়েছে আরও ১৩টি মামলা। শাকেরা আরজু, একুশে টেলিভিশন,
ঢাকা। চলচ্চিত্র অভিনেত্রী পরিমণিকে ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নাসিরউদ্দিন মাহমুদ সহ 5 জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। রাজধানীর উত্তরা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সে সময় মাদকদ্রব্য উদ্ধার করে পুলিশ। এর আগে সোমবার সাভার থানায় নির্যাতন ও ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে নাসিরউদ্দিনকে প্রধান আসামি করে 6 জনের বিরুদ্ধে মামলা করেন অভিনেত্রী পরিমণি। গেল বুধবার চলচ্চিত্রের চুক্তির বিষয়ে উত্তরা বোট ক্লাবে ডেকে নিয়ে অশালীন আচরণ করে নাসিরউদ্দিন। এদিকে নাসিরউদ্দিনকে বোট ক্লাবের নির্বাহী কমিটি থেকে ইতোমধ্যে বহিষ্কার করা হয়েছে। কুষ্টিয়ায় মা এবং শিশুসহ 3 খুনের মামলায় আদালতে জবানবন্দি দিয়েছেন সাময়িক বরখাস্ত পুলিশের এএসআই সৌমেন রায়। অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রেজাউল করিমের আদালতে তিনি দায় স্বীকার করে জবানবন্দি দেন। কুষ্টিয়া প্রতিনিধি জহুরুল ইসলামের রিপোর্ট জানাচ্ছেন রত্না জামান। সাবেক পুলিশ কর্মকর্তা সৌমেন রায়কে কঠোর নিরাপত্তায় কুষ্টিয়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রেজাউল করিমের আদালতে আনা হয়। পরে বিচারকের খাস কামরায় সৌমেন জবানবন্দি দেন। পরে পুলিশ জানায়, সৌমেন জবানবন্দিতে বলেন তার স্ত্রী শাকিল হোসেনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। বারবার বারণ করা সত্ত্বেও কথা না শোনায় তিনি আসমা ও তার প্রেমিক শাকিলকে হত্যা করেন। শিশুপুত্র রবিনকে খুন করায় তিনি অনুতপ্ত বলে জবানবন্দিতে জানান। এটা নেক্কারজনক ঘটনা, এর সঠিক তদন্ত এবং এই দারোগার সঠিক বিচার হওয়ার দরকার। যে ঘটনাটা ঘটছে খুবই দুঃখজনক। এই ঘটনার আসামির দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমরা। এদিকে নিহতদের দাফন সম্পন্ন হয়েছে। নির্মম এ হত্যাকাণ্ডের ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন স্থানীয়রা ও স্বজনরা। রোববার কুষ্টিয়া শহরের কাস্টমস মোড়ে 3 জনকে গুলি করে হত্যা করে সৌমেন রায়। রত্না জামান, একুশে টেলিভিশন। 21,000 কোটি টাকার ক্যাপিটাল মার্কেট স্টেবিলাইজেশন ফান্ড গঠনের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে। গেজেট প্রকাশ যে কোনো দিন। অবন্টিত লভ্যাংশ দিয়ে ফান্ডটি গঠন করছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। এদিকে তহবিলের অর্থ ব্যবহারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের পরামর্শ বিশেষজ্ঞদের। মেহেদী হাসানের রিপোর্ট। কোম্পানির সদিচ্ছার অভাব, কাগজের শেয়ার, বিনিয়োগকারীর ঠিকানা বদল সহ আরও কিছু কারণে সব ডিভিডেন্ড ওয়ারেন্ট সংশ্লিষ্ট শেয়ার হোল্ডারের হাতে পৌঁছায় না, ফিরে আসে কোম্পানির কাছে। অবন্টিত এসব লভ্যাংশের পরিমাণ প্রায় 21,000 কোটি টাকা। অবন্টিত বিপুলে অর্থে ক্যাপিটাল মার্কেট স্টেবিলাইজেশন ফান্ড নামে একটি বিশেষ তহবিল গঠন করছে বিএসইসি। গত 3 মে জনমত যাচাই বাছাই পরবর্তী এর বিধিবিধানও অনুমোদন করেছে বিএসইসি কমিশন। এখন গ্যাজেট প্রকাশের অপেক্ষা। বিশেষজ্ঞরা বলছেন, পুঁজিবাজারে তহবিল ব্যবহারের ক্ষেত্রে অনিয়ম অস্বচ্ছতার অনেক নজির রয়েছে। বিএসইসিকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে। যখন বাইরে থেকে ফান্ড নিয়ে এসে কেউ একটা ম্যানেজ করে, ওই ফান্ডটা আমরা দেখতে পাই যে ভালো শেয়ার কোম্পানির শেয়ারে বিনিয়োগ না করে আজে বাজে কোম্পানির শেয়ারে বিনিয়োগ করে বাজারকে সম্পূর্ণভাবে ডিস্টর্ট করে দেওয়া হয়। সুতরাং স্টেবিলাইজেশন একটা ফান্ড গঠন করলে সেটাকে প্রপারলি জুডিশিয়াসলি যদি ব্যবহার করা না হয়, তাহলে বাজারের জন্য মঙ্গল না নিয়ে এসে ক্ষতির কারণ হতে পারে। তবে বিএসইসি বলছে, অবন্টিত লভ্যাংশের প্রকৃত মালিক সাধারণ বিনিয়োগকারীরা, তাই তাদের কল্যাণেই এ তহবিল পরিচালিত হবে। ডিভিডেন্ড অর্থাৎ ক্যাশ হোক কিংবা স্টক হোক, যেগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, সেগুলোকে সংকলিত করে এটি একটি ফান্ডে রূপান্তর করব, যা মার্কেটের উন্নয়নের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো। আমাদেরকে জানানো মাত্রই প্রমাণ সাপেক্ষে সেটা আমরা ফিরিয়ে দেব এবং তার এই অধিকার, অর্থাৎ যে প্রকৃত মালিক, তার এই অধিকার চিরন্তন থাকবে। অতীতের যে কোনো তহবিলের চেয়ে মার্কেট স্টেবিলাইজেশন ফান্ডের ব্যবস্থাপনা সম্পূর্ণ ভিন্ন হবে বলেও জানান তিনি। এসএকের মাধ্যমে কমিটিটি হবে, সেখানে একজন বিশিষ্ট জনকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হবে। 9 সদস্যের একটি কমিটি আমরা করেছি। বিধান অনুযায়ী তালিকাভুক্ত কোনো প্রতিষ্ঠানের কাছে 3 বছরের বেশি সময় দাবিহীন অবস্থায় কোনো লভ্যাংশ থাকলে তা নতুন এই তহবিলে জমা হবে। মেহেদী হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। নিচে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে।
বিএনপির রাজনৈতিক গণতন্ত্র বিকাশে বাধা বললেন ওবায়দুল কাদের, বিভ্রান্ত করতে জন্ম তারিখ নিয়ে রিট অভিযোগ ফখরুলের। করোনাকালেও এসডিজি অর্জনে ভালো অবস্থানে বাংলাদেশ, দক্ষিণ পূর্ব এশিয়ায় শীর্ষে। আবার আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। বিএনপির হত্যা ষড়যন্ত্রের রাজনীতি দেশে গণতন্ত্র বিকাশে বড় বাধা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনায় ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি আরও বলেন, বিএনপি হত্যার রাজনীতি থেকে ফিরে না আসলে তাদের সাথে সহাবস্থান সম্ভব নয়। আরও জানাচ্ছেন রিয়াজ সুমন। বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বঙ্গবন্ধু সৈনিক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আলোচনা সভা। এতে কেন্দ্রীয় নেতাদের সাথে ভার্চুয়ালি যোগ দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সাংগঠনিক কার্যক্রম এ সময় বলেন, বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে রাজনীতিতে পারস্পরিক বিদ্বেষ সৃষ্টি করা হয়েছে, আর এর মূলে বিএনপি রয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ কখনোই ষড়যন্ত্রের রাজনীতিতে বিশ্বাস করে না। গণতান্ত্রিক রাজনীতিতে সহাবস্থানের যে সম্পর্ক প্রয়োজন সেটাকে বিদ্বেষের বিষে বিষাক্ত করেছে বিএনপি। বিএনপির হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি দেশে গণতন্ত্র বিকাশে বড় বাধা বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। গণতন্ত্র বিকাশের সবচেয়ে বড় বাধা বিএনপির হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি। আপনারা লক্ষ্য করুন, আওয়ামী লীগ কাউকে হত্যা ষড়যন্ত্র করেনি। দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর আব্দুস সুবহান গোলাপ বলেন, সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই, তবে শেখ হাসিনার নেতৃত্বে দুর্বার গতিতে এগিয়ে চলেছে বাংলাদেশ। শেখ হাসিনা বিকল্প শুধুই শেখ হাসিনা। কাজে চোখ কান খোলা রাখবেন, কোনো ষড়যন্ত্র যেন জনগণ শেখ হাসিনা মূল লক্ষ্য ভ্রষ্ট করতে না পারে, কোনো ষড়যন্ত্রই যেন জনগণ শেখ হাসিনা উন্নয়নের অগ্রযাত্রাকে ব্যাহত করতে না পারে। যারা দেশকে অস্থিতিশীল করতে চায় তাদের বিষয়ে সতর্ক থাকতে সভায় আহ্বান জানান নেতারা। বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে আগামী পথ চলবে। রিয়াজ সুমন, 21 টেলিভিশন, ঢাকা। জনগণকে বিভ্রান্ত করতে খালেদা জিয়ার জন্ম তারিখ নিয়ে রিট করা হয়েছে। গুলশানের সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, দেশের মূল সমস্যা থেকে জনগণের দৃষ্টি অন্যদিকে ফেরাতে সরকার খালেদা জিয়ার জন্মদিনকে ইস্যু করেছে। জন্মদিনের ব্যাপারে কি আছে না আছে এটা তো তাদের দায়িত্ব না। এটা দিস ক্যান বি ইস্যু, এটা একটা ইস্যু হতে পারে না, পলিটিক্যাল ইস্যু হতে পারে না। হ্যাঁ, এখন পার্টিকুলার একটা ডেটে কেউ জন্ম নিতে পারবে না, এটা একটা ঘোষণা দিয়ে দিলেই তো হয়ে যায়। নবডি ক্যান ওই দিন হিসাব করেই আপনাকে ওই। বিএনপি নেত্রী খালেদা জিয়া 6 বার জন্মদিন পালন করে দেশে বিদেশে হাস্যরসের সৃষ্টি করছেন বলেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, খালেদা জিয়ার জন্মদিনের সব তথ্য হাইকোর্ট চেয়েছে, আর এ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল কথা বলে আদালতকে অবমাননা করেছেন। খালেদা জিয়ার পাসপোর্ট, পরীক্ষার সনদ, প্রধানমন্ত্রী থাকাকালীন জন্ম তারিখ, করোনা পরীক্ষায় দেয়া জন্ম তারিখ ভিন্ন ভিন্ন রয়েছে। 15 আগস্ট খালেদা জিয়া জন্মদিন পালন করে সপরিবারে জাতির পিতার হত্যাকাণ্ডকে সমর্থন করছে বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী। কোনো সরকারি নথিপত্রে তার 15 আগস্ট জন্মের তারিখ না থাকা সত্ত্বেও আপনারা যে 15 আগস্ট কেক কাটেন, অর্থাৎ আপনারা যে হত্যার মাধ্যমে যে আপনাদের দলের উন্মেষ, আর হত্যার মাধ্যমে আপনাদের দলের পথ চলা, এবং বঙ্গবন্ধুর খুনের সাথে যে জিয়াউর রহমান যুক্ত ছিল, এগুলো প্রমাণ করে 15 আগস্ট ভুয়া জন্মদিন পালন করার মাধ্যমে। মহামারী করোনার প্রভাব সত্ত্বেও জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা 2030 অর্জনের পথে এবছরও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে বাংলাদেশ। প্রতিবেদনে বলা হয়, মহামারীর কারণে পুরো বিশ্বেই দারিদ্র্য, বেকারত্ব সহ টেকসই উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে অবনতি হয়েছে, তবে কেবলমাত্র দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোই ভালো অবস্থান ধরে রেখেছে। এর মধ্যে বাংলাদেশের অবস্থান 165টি দেশের মধ্যে 109তম। দারিদ্র্য দূরীকরণ, মানসম্মত শিক্ষা নিশ্চিত ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে লক্ষ্যমাত্রা অর্জনের পথে এগিয়েছে বাংলাদেশ। কেবলমাত্র ভূমিভিত্তিক জীবনযাত্রার ক্ষেত্রে অবনতি হলেও বাকি অন্য সব পয়েন্টে স্থিতিশীল ও অগ্রগতির পথে রয়েছে। দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যান্য দেশে গড় স্কোর কমলেও বাংলাদেশ আগের অবস্থানে রয়েছে।
আয়োডিনযুক্ত লবণ বিল 2021 সংশোধিত আকারে জাতীয় সংসদে পাশ হয়েছে। সোমবার শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বিলটি পাশের প্রস্তাব করেন। বিলে আয়োডিনের অভাবজনিত রোগ প্রতিরোধ আইন 1989 রহিত করার বিধান করা হয়েছে। এছাড়া লবণে আয়োডিনযুক্তকরণ ও এর পরিমাণ, লবণ প্রক্রিয়াকরণ শিল্পাঞ্চল প্রতিষ্ঠা, বিলের বিধি লঙ্ঘনজনিত অপরাধ, দ্রুত বিচার প্রক্রিয়া সহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে সুনির্দিষ্ট বিধান রয়েছে। প্রতি বছর বিশ্বে রক্তের অভাবে মারা যান 5 লাখ প্রসূতি মা। উন্নত বিশ্বে স্বেচ্ছায় রক্তদাতা শতভাগ হলেও বাংলাদেশ এদিক দিয়ে এখনো পিছিয়ে। গেল এক দশকে দেশে স্বেচ্ছায় রক্তদাতা বেড়ে দাঁড়িয়েছে 31 ভাগে। এদিকে রক্ত সংগ্রহে স্বায়ত্তশাসিত সেল গঠনের পরামর্শ বিশেষজ্ঞদের। আদিত্য মামুনের রিপোর্ট। রক্ত দিন, পৃথিবীর স্পন্দন রক্ষা করুন, এই শিরোনামে পালিত হচ্ছে বিশ্ব রক্তদাতা দিবস। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিবারের মতো এবারও আয়োজন করে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। এই প্রথম আমি রক্ত দিতে আসছি আর কি, আমার নিজের উদ্যোগ থেকে। 60 বছর বয়সী জাকারিয়া বিশ্বাস আত্মমানবতার সেবায় এখন পর্যন্ত রক্ত দিয়েছেন 116 বার। 37 বছর ধরে তিনি রক্ত দেওয়ার পাশাপাশি অন্যকেও প্রেরণা দিয়ে যাচ্ছেন। দুস্থ রুগীদের জন্য, পুরা রুগী, থ্যালাসেমিয়া রুগী, পারপুরা, ব্লাড ক্যান্সার, তারপরে এমনকি এইডস রুগীকে আমি রক্ত দিয়েছি। দেশে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে রয়েছে 208টি রক্ত পরিসঞ্চালন কেন্দ্র। এছাড়া 66টি বেসরকারি হাসপাতাল ও ব্লাড ব্যাংকে রক্ত পরিসঞ্চালন ব্যবস্থার মাধ্যমে রক্ত সংগ্রহ করা হয়, যা চাহিদার তুলনায় 69 ভাগ কম। রোগীটার সাথে কেউ নাই, তার উপযুক্ত ডোনার নেই, সে আসলে রক্তটা পেতে তার খুব সমস্যা হচ্ছে, যার জন্য আমরা স্বেচ্ছায় রক্তদানের প্রতি খুবই গুরুত্ব দিয়ে থাকি। এক ব্যাগ রক্ত 4টি জীবন বাঁচাতে পারে বলে সবাইকে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান চিকিৎসকরা। কেমোথেরাপি বলেন, রেডিওথেরাপি বলেন, এগুলো যখনই দিতে যায় তখনই কিন্তু তাদের ব্লাড প্রোডাকশনটা থেমেই যায়, তখনই আমাদের ডোনারদের রক্তের উপরে নির্ভর করতে হয়। নানা দুর্ঘটনা, বিরল রোগে আক্রান্ত রোগী কিংবা অসহায়দের পাশে দাঁড়াতে এক ব্যাগ রক্ত বড় ভূমিকা রাখে বলে জানান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি। যে ব্যক্তি রক্ত দেন তার শরীরে আরও শক্তি, ইমিউনিটি বাড়ে, সেই কারণে রক্ত দেওয়া উচিত প্রত্যেকেরই, এটা নিজের স্বার্থেই। দেশের মোট জনসংখ্যার মাত্র 2% মানুষ বছরে একবার রক্তদান করলেই ঘাটতি থাকবে না বলেও জানান তারা। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। আউটসোর্সিং খাতে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকার জনগোষ্ঠীর আর্থিক সচ্ছলতায় কাজ করছে বেশ কটি প্রতিষ্ঠান। 2025 সালের মধ্যে সরকারও এই খাত থেকে আয় করতে চায় $5 বিলিয়ন। সংশ্লিষ্টরা বলছেন, দূতাবাসগুলোকে কাজে লাগালে লক্ষ্যমাত্রা অর্জন কঠিন হবে না। আদিত্য মামুনের ধারাবাহিক প্রতিবেদনের আজ শেষ পর্ব। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা এবং বেসরকারি খাতের প্রচেষ্টায় গত এক দশকে অর্থনৈতিক নানা সূচকে দারুণ সফল বাংলাদেশ। মাথাপিছু আয়, রেমিটেন্স প্রবাহ, উচ্চশিক্ষার সুযোগ বা মেধা শ্রমে এশিয়ার অনেক দেশই এখন বাংলাদেশের পেছনে। আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং, যাকে মোটা দাগে অনলাইন প্রফেশন হিসেবে বিবেচনা করা হয়, তার অবদানও জাতীয় অর্থনীতিতে নেহায়েত কম নয়। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের প্রচেষ্টা বা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতই পেশাটির মূল চালিকা শক্তি। তবে সুযোগ সৃষ্টির পাশাপাশি কিছু প্রতিবন্ধকতাও আছে এ খাতে। ফ্রিল্যান্সার হওয়ার পরে যে সমস্যাগুলো আমরা আসলে ফেস করি সেগুলো হচ্ছে জটিল ব্যাংকিং সিস্টেম সমস্যা, পেমেন্ট ট্রান্সফারের জটিলতা, যোগাযোগ ব্যবস্থার অভাব এবং মার্কেট প্লেস থেকে ব্যান হওয়ার প্রবণতা। বাংলাদেশের আউটসোর্সিং খাতকে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরতে প্রয়োজন দূতাবাসগুলোকে কাজে লাগানো। বিদেশি প্রতিষ্ঠান ও দেশীয় উদ্যোক্তাদের মধ্যে সেতু বন্ধন তৈরি করে দিতে পারে দূতাবাসগুলো। তারা যদি আমাদেরকে প্রমোট করতে পারে তাহলে কিন্তু এম্বাসিতে একটা আলাদা ডেস্কই প্রয়োজন হবে, যে ডেস্কের কাজ হবে ডিজিটাল বাংলাদেশকে প্রমোট করা, এবং নতুন যে ইনভেস্টমেন্ট আসবে সেই ইনভেস্টরের সাথে তারা একটা ব্রিজ হিসাবে কিন্তু কাজ করতে পারে। একই সাথে তরুণ বা নতুন প্রজন্মকে এ পেশায় আকৃষ্ট করতে পাঠ্য বইয়ে আউটসোর্সিং, কল সেন্টার বা ফ্রিল্যান্সিং অন্তর্ভুক্ত করা গেলে ভালো ফল পাওয়ার
আশা সংশ্লিষ্টদের। ফিলিপিন তাদের এডুকেশন সিস্টেমে কিন্তু আইটি কারিকুলামগুলি ইনকর্পোরেট করেছে। যখন তারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে স্টুডেন্ট, তারা কিন্তু কাজ নিয়ে অভিজ্ঞতা নিয়ে বেরোচ্ছে। বাংলাদেশ শিক্ষা ব্যবস্থার সাথে একটা চেঞ্জ আনা উচিত। লেখাপড়া কারিকুলামের সাথে চাকরি কারিকুলাম কিন্তু কিছুটা সামঞ্জস্য থাকলে কাজ করতে সুবিধা হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জানালেন, ডিজিটাল বাংলাদেশের পথে দ্রুতই এগিয়ে যাচ্ছে দেশ। তথ্য প্রযুক্তি সেবার সুবিধা ছড়িয়ে দিতে নানা পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার। আমাদের লক্ষ্য 2025 সাল নাগাদ $5 বিলিয়ন আইটিএস সেক্টর থেকে রপ্তানি আয় করা এবং আমাদের যে স্থানীয় যে আইসিটি শিল্পের চাহিদা বেড়েছে সেটাকেও আরও ক্রমান্বয়ে বৃদ্ধি করা। দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তি তৈরি হলে বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম বড় উৎস হয়ে উঠবে আউটসোর্সিং খাত, এমনটাই প্রত্যাশা সকলের। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। নিচে আরো একটি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি, যখন ফিরছি তখন থাকছে। চট্টগ্রামে পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের উচ্ছেদ, মালামাল সরানোর সময় না দেয়ায় ক্ষোভ। সামরিক আদালতে সুচির বিচার শুরু, বিক্ষোভ দমনে ভারী অস্ত্র ব্যবহারের অভিযোগ অস্বীকার। আমন্ত্রণ আবারও রাত 11:21 সংবাদে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বিমান বাহিনীর নবনিযুক্ত প্রধান এয়ার মার্শাল শেখ আব্দুল হান্নান। বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এ সময় বিমান বাহিনীর একটি চৌকস দল গার্ড অফ অনার প্রদান করেন। পরে বঙ্গবন্ধু ও 15 আগস্ট পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাতে অংশ নেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এসএস মেইনটেন্যান্স এয়ার ভাইস মার্শাল সাদুদ্দিন আহমেদ, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমান ঘাঁটি যশোরের অধিনায়ক এয়ার ভাইস মার্শাল কামরুল ইসলাম। চট্টগ্রামে বায়েজিদ সংযোগ সড়কের দুই পাশে পাহাড়ের বিভিন্ন স্থানে ঝুঁকিপূর্ণ বসবাসকারী কয়েকশো পরিবারকে উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। তবে মালামাল সরিয়ে নেওয়ার সময় না দেয় ক্ষোভ জানান ক্ষতিগ্রস্তরা। বিপ্লব মজুমদারের ক্যামেরায় চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস। বর্ষায় পাহাড়ধসে হতাহতের ঘটনা ঘটে প্রতি বছর। এবার প্রাণহানি এড়াতে চট্টগ্রামের বিভিন্ন পাহাড়ের কোল ঘেঁষে যারা ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে তাদের উচ্ছেদ শুরু করেছে জেলা প্রশাসন। সকাল 11টার দিকে 6 জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নগরীর বাইজিদ লিংক রোডের দুপাশে গড়ে ওঠা 300-র বেশি অবৈধ স্থাপনা, বাড়িঘর গুড়িয়ে দেওয়া হয়। পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ করে জেলা প্রশাসন অভিযান পরিচালনায় ক্ষোভ জানান স্থানীয়রা। ক্ষমতা নাই দেখি তো আমি সরকারি জায়গাতে বসবাস করে জীবন যাপন কাটাচ্ছি। আমরা এখানে জায়গার মধ্যে আমরা 5 জন মানুষ থাকি, এই অসহায় মানুষগুলো যাবে কোথায় এখন ভাঙিয়ে দিলে? উচ্ছেদ হওয়া এসব পরিবার এখন মাথা গোঁজার ঠাঁই চান সরকারের কাছে। আমাদের ঘর দরজা সবকিছু ভাঙিয়ে নিয়ে গেছে, সরকারে আমাদেরকে থাকার মতো এমন কোন একটু জায়গা দেয় না। 15 দিন আগে বললো হতো না আপনাদের ঘর ভেঙে দিব, আপনারা চলে যান, এরকম করে জিনিসপত্র নষ্ট করা। প্রতিবন্ধী শিশুদের নিয়ে যায় কোথায় থাকবো, এটা একটু আশ্রয় দিলে হবে আমাদেরকে। আর দেখেন দৃষ্টান্তমূলক জায়গা দেখ, আর এরকম ভাবে বইতে পারিবান, থাকতে পারিবান। সরকারি জায়গা দখল করে যারা অবৈধভাবে বসতি স্থাপন করছে তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছেন জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তর। আমাদের এই উচ্ছেদ অভিযান আজকে যেটা আপনি দেখছেন এটা অব্যাহত থাকবে। পাহাড়ের ঢালে যারা অবৈধভাবে বসবাস করছে এবং ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে তাদেরকে জানমাল রক্ষার্থে আমরা সরিয়ে দিচ্ছি। অভিযানে পরিবেশ অধিদপ্তর, সিডিএ, পুলিশ, র্যাব, ফায়ার সার্ভিস ও প্রশাসনিক বিভিন্ন সংস্থা যোগ দেয়। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম। 4% সরল সুদে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ঋণ কর্মসূচি চালু করল পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবি। এর আওতায় মোট 300 কোটি টাকা ঋণ বিতরণ করা হবে। এতে করোনার ক্ষতি মোকাবেলা করে গ্রামীণ অর্থনীতি ঘুরে দাঁড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মেহেদী হাসানের রিপোর্ট। টুঙ্গিপাড়ার গহরডাঙ্গার পারভিন আক্তার বাল্যবিবাহের কারণে পারেননি লেখাপড়া করতে। এরপর বিআরডিবির সহায়তায় গেল 2 দশকের পথ পেরিয়ে এখন একজন ক্ষুদ্র উদ্যোক্তা। তবে করোনার সংকটে মুখ থুবড়ে পড়েছে তার ব্যবসা। বিআরডিবির কাছ থেকে 5 লাখ টাকা ঋণ পেয়ে নতুন করে আশার আলো দেখছেন তিনি। গরু, মোটা তাজাকরণ, মুরগির ফার্ম সবই আমার আছে। আমার সেখানে আরও 6 জন কর্মকর্তা আছে। আমি আসলে 2020 সালে এই করোনা আসার পরে আমার ব্যবসাগুলো খুব খারাপ অবস্থায় আছে।
আর এই কর্মচারীদের ছাড়লে পাওয়া যাবে না, এদের আমার ঘরে বসে বসে বেতন দেওয়া লাগছে। ব্যাংকের মাধ্যমে প্রণোদনা প্যাকেজ বাস্তবায়ন সম্ভব হলেও এসএমই খাতে ঠিকভাবে ঋণ বিতরণ করা সম্ভব হয়নি। তাই পল্লী উন্নয়ন বোর্ডের মাধ্যমে প্রথমবারের মতো এসএমই ঋণ দেওয়া হচ্ছে। এটি কিন্তু একটা মেসেজ যাবে সারা দেশে যে বিআরডিবি আবার তার যে অগ্রযাত্রা ছিল সেটা আবার জাগ্রত হয়েছে এবং আবার কাজ করছে, এবং এই সুযোগটি আমাদের নিতে হবে। বিআরডিবি প্রতি বছর 1,20,000 কোটি টাকা ক্ষুদ্র ঋণ বিতরণ করে থাকে। এসএমই ঋণ বিতরণ সফল হলে এ সংস্থাকে সরকার আরও বেশি অর্থায়ন করবে বলেও জানান প্রতিমন্ত্রী। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। কৃষি যান্ত্রিকীকরণ হলে শ্রমিক সংকট নিরসনের পাশাপাশি বিকল্প কর্মসংস্থান হবে বলেছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে কৃষি যান্ত্রিকীকরণ বিষয়ে কর্মশালায় তিনি বলেন, এর ফলে দেশে যন্ত্রাংশ তৈরি সহ সংশ্লিষ্ট কারখানা গড়ে উঠবে। সারা দেশে কৃষি যান্ত্রিকীকরণ হলে কৃষকেরা খরচও কমবে। ডক্টর রাজ্জাক বলেন, দেশে সব ধরনের কৃষি যন্ত্র তৈরি করতে এরই মধ্যে বিভিন্ন দেশে যোগাযোগ করা হচ্ছে। কৃষি যন্ত্র তৈরিতে সরকার সব ধরনের সহায়তা দেবে। টাটাকে এখানে আনার আমরা চেষ্টা করছি, যাতে এখানে তারা ট্রাক্টর, তারপরে এই বিভিন্ন মেশিনারি তারা এখানে বানায়। আমরা ইয়ানমারকেও রিকোয়েস্ট করছি তারা যাতে এখানে আসে। আশা করছি যে তারা আস্তে আস্তে বাংলাদেশে আসবে এবং এই শিল্প কারখানার মাধ্যমে স্থানীয়ভাবেই অনেক কিছু ভবিষ্যতে তৈরি হবে। ব্যবসা বাণিজ্যের খবর। টাঙ্গাইল ও চট্টগ্রামে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের 2টি উপশাখা উদ্বোধন করা হয়েছে। ভিডিও কনফারেন্সে টাঙ্গাইলের কালীহাতির এম সুপার মার্কেটে পলিমা এবং চট্টগ্রামের সীতাকুণ্ডে মনসুর আলম চৌধুরী মার্কেটে বাঁশবাড়ি উপশাখার উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী। এ সময় অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ ও মুস্তফা খায়ের, উপব্যবস্থাপনা পরিচালক জহুরুল হক ও মাসুদুর রহমান শাহ সহ ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন। শেষ করছি রাত 11টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। সংক্রমণ রোধে স্থানীয়ভাবে লকডাউন দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। মন্ত্রিপরিষদ বৈঠকে টিকা উৎপাদন বিষয়ে আলোচনা। করোনায় আরও 54 মৃত্যু, শনাক্ত ফের 3000 ছড়ালো। আগামী সপ্তাহ থেকে ফাইজার ও সিনোফার্মের টিকা। মামলা করতে জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক, ভুয়া বাদীদের বিষয়ে তদন্তে হাইকোর্টের নির্দেশ। কুষ্টিয়ায় 3 খুনের মামলায় এএসআই সৌমেনের স্বীকারোক্তি, নিহতদের দাফন। পুঁজিবাজার তহবিল গঠনের প্রক্রিয়া চূড়ান্ত, জবাবদিহিতা নিশ্চিতের পরামর্শ বিশেষজ্ঞদের। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21.cb.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। আমাদের পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। দর্শক, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21 সংবাদ দেখুন, সঙ্গে থাকুন।